আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সৃজনশীলটা আছে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, স্বপ্না বাসে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। বাসটির ভর 1400 কিলোগ্রাম বা 1400 কেজি এবং এটি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছিল। তাহলে একটা বাসের ভর দেওয়া আছে এবং ওর ত্বরণ দেওয়া আছে। এবার বাসের ভিতরে চলন্ত বাসটি ড্রাইভার ব্রেক চাপলে স্বপ্নাসহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়লো। তাহলে হঠাৎ করে ব্রেক চাপলে কি হয়, মানে ধরো তুমি একটা ফ্লোতে যাচ্ছ, সামনে হঠাৎ করে কিছু চলে আসছে, মনে করো একটা বিড়ালের বাচ্চা সামনে যে দৌড় দিল, তুমি তাড়াতাড়ি করে ব্রেক চাপলা, তখন কি হবে, যাত্রীরা বা তুমি নিজেও সামনের দিকে ঝুঁকে পড়বা। আবার ধরো যদি মানে উল্টা ঘটনা ঘটে, মানে তুমি থেমে আসো, হঠাৎ করে চলা শুরু করলা, এমন সময় ওই যে আবার বাসটি যখন চলতে শুরু করে তখন আবার কি হয়, পিছনের দিকে হেলে পড়ে। এই যে এরকম হয় না মাঝে মাঝে, বাইক ধরো আমরা থেমে আসি, বাইকে সেই করে যখন স্টার্ট দিয়ে সামনের দিকে চলে যায়, কি হয়, পিছনের ব্যক্তিটা পিছনের দিকে হেলে যায় না। এই যে ঘটনাটা বাসের ভিতরে একটা ঘটনা এখানে বলে দিল। এরপরে চলো আমরা প্রশ্নটা পড়ি। কি বলছে দেখো তো, স্পর্শ বল কাকে বলে? স্পর্শ নাম শুনলেই তো বোঝা যাচ্ছে, মানে অবশ্যই সংস্পর্শে থাকবে, তাই না? দুইটা বস্তু পরস্পর যখন সংস্পর্শে থাকতেছে তখন যে বলটা প্রয়োগ করবে, মানে সংস্পর্শে এসে যে বলটা প্রয়োগ হবে সেটাই হচ্ছে আমাদের স্পর্শ বল। এই জায়গায় কি হবে, ধরো তুমি দাঁড়ায় আসো, আমি মানে পিছন থেকে গিয়ে তোমাকে জোর করে একটা ধাক্কা দিলাম, ভাউ করে দিলাম, কেমন? এই যে সংস্পর্শে আসলো আমার হাত আর তোমার বডি, এই যে সংস্পর্শে আসলো, এই যে আমি পুশ করলাম, তুমি সামনের দিকে মানে দৌড়ে যায় পড়লা, তাহলে এটা হচ্ছে একটা স্পর্শ বল, কারণ এখানে স্পর্শ লাগছে। তবে তুমি কোনো একটা ভারী টেবিল, তোমার পড়ার টেবিলটাকে ঠেলে দূরে নিয়ে যাবা, কেমন? তাহলে এই যে তোমার হাত আর টেবিলটা সংস্পর্শে যাচ্ছে না, এটা হচ্ছে তোমার স্পর্শ বল, মানে ভৌত সংস্পর্শ থাকবে দুইটা বস্তুর ভিতরে। আবার ধরো ম্যাগনেট, দূরে একটা ম্যাগনেট রাখা আছে বা লোহার কোনো কিছু রাখা আছে, তুমি চুম্বক দিয়ে ওইটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছো, চুম্বকটা ঘোরানোর মাধ্যমে, তখন এটা তোমার মুভ করবে। এইটা কিন্তু দূর থেকে তুমি করতে পারতেছো। এই যে ধরো আমার হাতে একটা চুম্বক আছে, এখানে আরেকটা চুম্বক আছে, এই চুম্বকটাকে আমি আমার হাতের এই ম্যাগনেটটা দিয়ে কিন্তু মুভ করাইতে পারতেছি। তাহলে এটা কি কোনো সংস্পর্শে আসছে? ভৌত সংস্পর্শে কিন্তু আসে নাই, তাহলে ওইটা কিন্তু স্পর্শ বলের উদাহরণ হবে না। বুঝতে পারছো কনসেপ্টটা? একটা একদম স্পর্শে থাকবে, ওইটা হচ্ছে আমার স্পর্শ বল, নাম শুনলেই বোঝা যায়। তারপরে 2 নিউটন বল বলতে কি বুঝো? এই যে বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। বল মনে করো 2 বের হইলো, ওইটাকে আবার নিউটন এককে আমরা প্রকাশ করি, তাই না? 2 নিউটন। এখন এই যে 2 নিউটন বল বলতে এফ সমান সমান 2 নিউটন, কিন্তু এফ সমান সমান আমরা আরও কি লিখতে পারি বলো তো? এফ সমান সমান এম এ লিখা যায় না? এফ সমান সমান ভর আর ত্বরণের গুণফল লিখা যায় না? এই যে এম এ, তাহলে এই এম এর জায়গায় তো আমি 2 লিখলাম, তাহলে তুমি বুঝো যে এম এর মান আর এর মান গুণ করলে আমি 2 পাচ্ছি, তাই না? এম এর মান আর এর মান গুণ করে আমি 2 পাচ্ছি। হইতে পারে এম এর মান 1, এর মান 2, অথবা হইতে পারে এম এর মান 2, এর মান 1, যে কোনো কিছুই হইতে পারে, গুণ করলে আমার 2ই পাওয়া লাগবে। এটা মানে যেটার মান যেটাই হোক, মানে যত মানই থাকুক, আমি গুণ করলে যাতে 2 পাই, এটাই এখানে বুঝাইতে চাইছে যে 2 নিউটন বল বলতে কি বুঝাচ্ছে। 2 নিউটন বল বলতে এরকম বুঝাইতে পারে যে একক ভরের কোনো বস্তু যেটা ত্বরণ 2, অথবা ত্বরণ 1 আর ভর 2, এরকম যে কোনো কিছু, মানে গুণ করলে আমার 2 আসবে, এরকম জিনিসটা বুঝাচ্ছে। এটাই আমার 2 নিউটন বল। এরপরে বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে বলছে। তাহলে এই যে বাস যখন চলতেছে, চলার সময় কতটুকু বল প্রয়োগ করা লাগতেছে, এই ভারী বাসটা চলার জন্য কতটুকু বল প্রয়োগ করা লাগতেছে, আমাদের বল নির্ণয় করতে বলছে। বল এফ নির্ণয় করব। এফ সমান সমান এম এ, এম দিয়ে দেওয়া আছে। ভর আমরা কি বলি ইংরেজিতে? ভরকে ম্যাস বলি না? ম্যাসকে কি দিয়ে প্রকাশ করে? ছোট হাতের এই যে এমটা দিয়ে। এই এম দেওয়া আছে তোমার 1400, তাহলে এম এর জায়গায় আমি 1400 লিখে দিলাম। এরপরে এই যে ত্বরণ, এত মিটার ত্বরণ বলে দিছে না? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এই যে দেওয়া আছে 4, তাহলে ত্বরণের জায়গায় আমি বসাইলাম 4। মান দুইটাই প্রশ্নে দেওয়া আছে, আমি শুধু মানটা বসাইলাম। তাহলে কি হইল, গুণ করো। 4 0 0 4 0 0, 4 4 16, 6 হাতে আছে 1, 4 1 4 আকে 5, 5600। আর বলের একক কি? বলের একক নিউটন।
অবশ্যই কিন্তু ম্যাথটা করার পরে এককটা লিখতে হবে। একক যদি না লিখো তাহলে কিন্তু 1 মার্কস কাটা দিয়ে দিবে। সব কিছুর একক লিখতে হবে। এই অঙ্কটা যখন করতে যাবা এখানে তো এককটা দিয়েই দেওয়া আছে, তাই না? এই যে ভরের একক কিলোগ্রাম বা কেজি দিয়ে দেওয়া আছে, ত্বরণের একক এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে দেওয়া আছে, আর বলের একক কি নিউটন। একটু আগে আমরা দেখছিলাম এই যে 2 নিউটন বল, তাহলে বল প্রকাশ করে নিউটন দিয়ে, এককটা কিন্তু দেওয়া লাগবে। কি করলাম এখানে, শুধু গুণটা করে দিলাম। এরপরে আসো ঘ নম্বরে কি বলছে, যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পেছনের দিকে হেলে পড়ছে কেন? একবার সামনের দিকে ঝুঁকে পড়ছে, একবার পেছনের দিকে হেলে পড়ছে, এটার কারণ কি এটা জানতে চাইছে। এটার কারণ যদি আমি এক কথায় বলি তাহলে এটার কারণ হচ্ছে তোমার জড়তা। জড়তার কারণে এই জিনিসগুলো হয়। এই জায়গাটায় দেখো, কোনো একটা বস্তু নিজের অবস্থায় মানে এখান থেকে নড়াচড়া করবে না, যেরকম আছে এরকমই থাকতে চাওয়ার যে প্রবণতাটা, এটাকে আমরা বলি হচ্ছে জড়তা। ধরো আমি এই মার্কারটাকে এখানে রেখে দিলাম, কেউ কোনো বল প্রয়োগ করলো না, অনেক বছরের পর বছর কেটে গেল, এই মার্কারটা এখান থেকে সরবে একা একা? ওর কি হাত পা আছে? ও কি যাইতে পারবে? কখনোই পারবে না। ও এই অবস্থাতেই থাকতে চাইবে, এই স্থির বস্তুটা স্থির অবস্থাতেই থাকতে চাবে। আবার ধরো একটা ফ্যান ঘুরতেছে, ওকে আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলাম না, তুমি রুম থেকে বেরিয়ে চলে গেলা, তুমি অনেক অনেক কাজ করে দিন শেষে রাতেবেলা বাসায় এসে দেখলা ফ্যানটা এখনো ঘুরতেছে, যদি বিদ্যুৎ না চলে যায়, তাহলে এই যে ফ্যানটা ঘুরতেই আছে মানে গতিশীল বস্তু গতিশীলই থাকতে চাইবে, আর এই স্থির বস্তুটা আজীবন স্থির থাকতে চাবে। এই যে প্রবণতাটা, যে যেমন আছে ওরকম থাকতে চাওয়ার যে প্রবণতাটা, এটাকে আমরা বলি হচ্ছে তোমার জড়তা। এখন জড়তা দুই ধরনের, একটা গতি জড়তা আর একটা স্থিতি জড়তা। ওই যে যেটা গতিশীল থাকতে চাচ্ছে ওর যে কাজটা, ওর যে ঘটনাটা, ওইটা হচ্ছে ওর গতি জড়তা। আবার স্থির যে বস্তুটা স্থির থাকতে চাচ্ছে, এটা হচ্ছে ওর স্থিতি জড়তা। তাহলে জড়তা হচ্ছে গতি জড়তা আর স্থিতি জড়তা। এখন দেখো, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাবে, মাত্রই বললাম এই প্রবণতাটাই হচ্ছে তোমার গতি জড়তা। এখন গতিশীল বাস যখন হঠাৎ থেমে যায় তখন কি হয়, বাস যখন গতিশীল আসে, তুমি তো বাসের উপর বসে আসো তাই না, সিটের উপর, তাহলে তোমার বডিও তো ওই বাসের সংস্পর্শেই আছে তাই না, তোমার পুরাটাই তো ওইখানের উপর বসে আসো, তাহলে তোমার শরীরের অংশটাও বাসের সাথেও চলতেছে, মানে বাসও চলতেছে, তোমার শরীরটাও হচ্ছে ওইটার সাথে গতিশীল আছে। এখন কি বলছে, হঠাৎ যখন থেমে যায় তখন শরীরের নিচের অংশ বাসের সাথে থেমে যায়, মানে তোমার বডি যে যতটুকু তুমি বসে আসো, মানে হিপ বোন দিয়ে কোমর দিয়ে বসে আসো না, সেক্ষেত্রে ওই নিচের অংশ তো বাস থামার সাথে সাথে থেমে গেল, কিন্তু উপরের অংশ এখনো গতিশীল থাকতে চাচ্ছে, মানে ওই অংশটা তো হচ্ছে তোমার বাসের সংস্পর্শ থেকে কিছুটা দূরে, যার জন্য ও ওই গতি জড়তার কারণে এখনো গতিশীল থাকতে চাইতেছে, যার জন্য উপরের অংশ গতি জড়তার কারণে গতিশীল থাকার প্রবণতা দেখায় এবং সামনের দিকে ঝুঁকে পড়ে। নিচের অংশটুকু তোমার মানে বাসের সাথে থেমে যায়, কিন্তু উপরের অংশটুকু সামনের দিকে হেলে পড়ে। কখন? যখন ব্রেক চাপা হয়, মানে যখন হচ্ছে বাসটা হঠাৎ থেমে যায়, চলতে চলতে হঠাৎ থেমে যায়, তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়তেছি। কি জন্য? গতি জড়তার কারণে। দেখো কোন সময় গতি জড়তা, কোন সময় স্থিতি জড়তা, এই জায়গাটা ভালো করে বোঝা লাগবে। তোমার বডির নিচের অংশ বাস থেমে যাওয়ার সাথে সাথে থেমে যাচ্ছে, কিন্তু উপরের অংশ এখনো গতিশীল থাকতে চাচ্ছে। কেন? গতি জড়তার কারণে, যার জন্য তুমি সামনের দিকে হেলে পড়তেছো। এরপরে উল্টা কনসেপ্টটা দেখো, আবার বাসটি থামছে না, হঠাৎ করে ব্রেক কষলো, তার মানে থেমে গেল, থেমে যাওয়ার পরে আবার চলা শুরু করবে না, যখন আবার চলা শুরু করবে তখন কি হবে দেখো, শরীরের নিচের অংশ চলতে শুরু করলেও ওই যে নিচের অংশটা তো তোমার বাসের সাথে লেগে আছে, বাস চলা শুরু করলে তোমার নিচের অংশটাও চলা শুরু করবে, কিন্তু উপরের অংশটা তো এখনো স্থির, তখন নিচের অংশ সামনের দিকে চলে যায় আর তুমি হচ্ছে পিছন দিকে হেলে পড়ো। এটা কখন ঘটতেছে? তোমার উপরের অংশটা স্থির থাকতে চাচ্ছে। কেন স্থির থাকতে চাচ্ছে? স্থিতি জড়তার কারণে, কারণ স্থির বস্তু স্থিরই থাকতে চায়, তাহলে উপরের অংশটুকু স্থির থাকতে চাচ্ছে, যার জন্য নিচের অংশ যখন বাসের সাথে মানে টান লাগলো সামনের দিকে চলে যাচ্ছে, তখন তোমার বডি হচ্ছে পিছন দিকে হেলে পড়তেছে। তাহলে স্থিতি জড়তা কখন? যখন হঠাৎ করে গাড়ি চলা শুরু করবে তখন তুমি পিছনে হেলে পড়বা। আর গতি জড়তা কখন? যখন হঠাৎ করে গাড়ি ব্রেক কষবে এবং তুমি তখন সামনের দিকে ঝুঁকে পড়বা। এই দুইটা জায়গা কিন্তু মনে রাখা লাগবে। তাহলে যাত্রীদের উপর প্রথম ক্ষেত্রে কি হইলো? প্রথম ক্ষেত্রে যখন ওরা সামনে ঝুঁকে পড়লো তখন ছিল গতি জড়তা, আর যখন পিছে হেলে পড়লো তখন ছিল স্থিতি জড়তা। তাহলে ওই যে কনসেপ্টটুকু, সামনে হেলে পড়া বা সামনে ঝুঁকে পড়া বা পিছনে হেলে পড়া, দুইটাই হচ্ছে আমার জড়তার উদাহরণ।
একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। এই জায়গাটাই বর্ণনা করতে বলছে। কনসেপ্টটা একটু ভালো করে মাথায় ঢুকায় নাও, একটু ইমেজিন করো এই ঘটনাটা সবার সাথেই ঘটছে, একটু কল্পনা করে সুন্দর করে মাথায় ঢুকায় নাও, সুন্দর করে পরীক্ষা খাতায় লিখে দিলেই মার্কস পেয়ে যাবো আশা করি। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।